প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। সকালে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সারা দেশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না, তারাই সম্মুখ সারির মানুষ। মাহবুব সৈকতের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর দেশের মাঠ প্রশাসনের পুলিশ কর্মকর্তাদের নিয়ে প্রথমবারের মতো বড় পরিসরে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ হেডকোয়ার্টার, মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ডিআইজি, সারা দেশের পুলিশ সুপার এবং তদূর্ধ্ব পদমর্যাদার ১২৭ জন পুলিশ কর্মকর্তা যোগ দেন বিশেষ এই বৈঠকে। বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে যে উদ্বেগ রয়েছে তা কাটাতে এবং পরিস্থিতির উন্নয়ন ও মানুষের আস্থা ফেরাতে পুলিশকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ, নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না, তারাই সম্মুখ সারির মানুষ। পুলিশকে আরও সক্রিয় এবং সচল করে প্রতিটি মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে বলেও বক্তব্যে তুলে ধরেন প্রধান উপদেষ্টা। কাজ করার একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সামর্থ্য লাগে। সেটা ছাড়া, ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লয় হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরে এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যেটা কি করা যায়। এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে, যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ, দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে, যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ছাড়াও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং রাজশাহী জেলার পুলিশ সুপার বক্তব্য রাখেন। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। ১৯ দেশের মিশন প্রধানের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ের ইসি ভবনে সকাল ১১টায় বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে ইসি মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের জানান, বৈঠকে নির্বাচন কমিশন দেশের নির্বাচন ব্যবস্থাপনা, নিরাপত্তা ও নির্বাচন পরিচালনার বিভিন্ন দিক সম্পর্কে মিশন প্রধানদের অবহিত করা হয়েছে। তিনি জানান, এবার প্রবাসীদের প্রক্সি ভোট নিশ্চিত করতে চায় ইসি। এ সময় নির্বাচন সহ সব ধরনের সংস্কারে মালয়েশিয়া সহযোগিতা দেবে বলে জানান দেশটির রাষ্ট্রদূত সুহাদা ওথমান। আবু সাইদ উপর রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে ওআইসিভুক্ত ১৯ দেশের মিশন প্রধানদের সাথে সকাল ১১টায় ইসি সচিবালয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন। ঘণ্টাব্যাপী বৈঠকের পর ইসি সানাউল্লাহ সাংবাদিকদের জানান, প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রস্তাবিত পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিংয়ের কোনো বিকল্প নেই। গণতান্ত্রিক উত্তরণ এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আমরা যেসব কার্যক্রম হাতে নিয়েছি সেগুলো সম্বন্ধে অবহিত করেছি। পাশাপাশি আমরা বিভিন্ন দেশে আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের ভোটের ব্যাপারে তাদের সহযোগিতা আশা করেছি। আমরা যে পদ্ধতিতেই ভবিষ্যতে নির্ধারণ করি না কেন, তাদের অভিজ্ঞতাগুলো আমরা জানতে চেয়েছি, তারা শেয়ার করেছেন। বৈঠকে কমিশনের বর্তমান কার্যক্রম, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সহ প্রবাসী ভোটার নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ইসি সানাউল্লাহ বলেন, ওআইসিভুক্ত দেশসমূহ থেকে কেউ কেউ পর্যবেক্ষক হতে ইসির কাছে আগ্রহ প্রকাশ করেছেন। পোস্টাল ব্যালটটা আমাদের বর্তমানে অকার্যকরী, কারণ আমাদের হাতে যে সময়টুকু থাকে আপনার ব্যালট পেপার ছাপানোর পরে এবং ভোট গ্রহণের আগ পর্যন্ত, সেই সময়টুকুর মধ্যে এই ব্যালট পাঠিয়ে ভোট সংগ্রহ করে ফেরত এনে ভোট কাউন্টিং সম্ভব নয়। মন্দের ভালো খুঁজে বের করতে হবে।
আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই, তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই, তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। পরে মালয়েশিয়ান মিশন প্রধান সুয়াদা ওসমান বলেন, নির্বাচন সহ সব ধরনের সংস্কারে সমর্থন দেবে তার দেশ। নির্বাচন সহ সব ধরনের সংস্কারে সহযোগিতা দেবে মালয়েশিয়া। আবু সদপু, মাই টিভি, ঢাকা। কুমিল্লার লাকসামে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর পরিত্যক্ত বাড়িতে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 5 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ দিনভর অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, নোয়াখালী জেলার সোনাপুর এলাকার এক তরুণী ও তার স্বামী গত 13 মার্চ লাকসামে তার নানা শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হন। 14 মার্চ ভোরে তারা লাকসাম বাইপাস মোড় থেকে বাড়ি ফেরার জন্য সিএনজিতে ওঠেন। পরে সিএনজি চালকের সহযোগিতায় স্থানীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে লালমাই উপজেলার মগবাড়ি এলাকায় নিয়ে স্বামীকে ফেলে রেখে তরুণীকে অপহরণ করে। পরে ভিকটিমকে লাকসামের বরতুফা এলাকায় সাবেক মন্ত্রী তাজুল ইসলামের পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে অভিযুক্ত মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ আলী তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা ওই তরুণীকে উদ্ধার করে। আগামীকাল উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে চালু হতে যাচ্ছে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেলওয়ে সেতু। ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের এই রেল সেতুতে ট্রায়াল রান শেষে একটি লেনে চলছে বাণিজ্যিক ট্রেন। রেল সেতুটি উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরের মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটছে। সেতু সিরাজগঞ্জ ও টাঙ্গাইল উভয় অংশে রয়েছে উদ্বোধনের আয়োজন। প্রতিনিধি মোনায়েম খানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। যমুনা নদীর বুকে নির্মাণ হয়েছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলওয়ে সেতু। 50টি পিলারের উপর অত্যাধুনিক প্রযুক্তির ওয়েদার স্টিলের 49টি স্প্যানে পূর্ণরূপে পাওয়া ডুয়েল গেজ ডাবল ট্র্যাকের সেতুটি নির্মাণে প্রায় 4.5 বছর কাজ করেছে দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। সেতুটি উদ্বোধনের আগেই কয়েক দফা ট্রায়াল রান শেষে সেতুর একটি লাইন দিয়ে চলছে যাত্রীবাহী ট্রেন। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণরূপে সেতুটি চালু হলে একসাথে 2টি ট্রেন 100 থেকে 120 কিলোমিটার গতিতে চলবে। পাশাপাশি বাড়ানো যাবে এই পথে ট্রেনের সংখ্যা, কমবে যাত্রী ভোগান্তি। উদ্বোধনের জন্য সেতুর 2 পারে নির্মাণ করা হয়েছে উদ্বোধনী আয়োজন মঞ্চ। জাপানি টেকনোলজি, এখানে নতুন অনেক টেকনোলজি কাজ সম্বন্ধে জানা যায়, বোঝা যায়, সাথে এক্সপিরিয়েন্স হচ্ছে নিজের কাজের। এটা অবশ্যই আমাদের জন্য ভালো। পরিষ্কার পরিচ্ছন্ন যে বিষয়টা আছে এখন এগুলো চলতেছে, আর সর্বোপরি সম্পূর্ণ কাজই শেষ হয়ে গিয়েছে। আমরা খুব গর্বিত সেতুটা আমরা কাজ করতে পেরে। আমাদের খুব একান্তভাবে খুব অনুভূতি দেয়, অক্লান্ত পরিশ্রম আমরা সেতুটি করছি। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দেশি ও বিদেশি প্রকৌশলী এবং শ্রমিকদের নিরলস শ্রমের এই সেতুটি চালু হবার মধ্য দিয়ে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। এরই মধ্যে সকল আয়োজন শেষ করা হয়েছে বলে জানান প্রধান প্রকৌশলী। জাপানি প্রযুক্তি, নতুন প্রযুক্তি যেটা এসপিএসপি বলা হচ্ছে, স্টিল শিট পাইল, সেই প্রযুক্তি ব্যবহার করেছি। রেল এবং নিচে যে গার্ডার, তার ভেতরে কোনো স্লিপার নাই, সরাসরি রেলের যে স্ট্যান্ডার্ড তাতে আমরা লোড ড্রাইভার করব। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সেতু নির্মাণে অর্থায়নকারী প্রতিষ্ঠান জাইকার প্রধান সহ রেলপথ মন্ত্রণালয়ের নীতি নির্ধারকেরা। রেলপথ মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন। জাপানিজ এম্বাসি থেকে থাকবেন এবং জাইকার হাই অফিসিয়াল ওনারা এই অনুষ্ঠানে থাকবেন। 2020 সালের 29 নভেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় দেশের দীর্ঘতম এই রেল সেতুর। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অপেক্ষার অবসান হয়েছে। বাংলাদেশের জার্সিতে খেলার জন্য হামজা দেওয়ান চৌধুরী দেশে এসে পৌঁছেছেন। দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলার। হামজা ও তার পরিবারকে বরণ করে নিতে সিলেট এয়ারপোর্টে উপস্থিত হন বাফুফের 7 জন নির্বাহী সদস্য। হামজাকে সচক্ষে এক নজর দেখার জন্য সিলেট এয়ারপোর্টের বাইরে অনেক সমর্থক ভিড় করেন, কেউ কেউ ব্যানার নিয়ে দাঁড়ান। হামজা আগেও বাংলাদেশে এসেছেন, তবে এবারের আশাটা বিশেষ। প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় হয়ে দেশে এসেছেন তিনি। সিলেট বিমানবন্দর থেকে সরাসরি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে চলে যাবেন হামজা। মঙ্গলবার ঢাকায় আসতে পারেন হামজা, এরপর যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক হবে বর্তমানে শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডারের। হামজা চৌধুরী বাংলাদেশ বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক, তবে এখন তিনি বাংলাদেশেরও নাগরিক। তাকে নাগরিকত্ব দিয়েছে বাংলাদেশ সরকার। এখানে আমরা বোর্ডিং হিসেবে রিসিভ করবো, রিসিভ করার পরে ওনাকে আমরা বিয়ে থেকে নিয়ে আসবো, আনার পরে একটা ওরা দিব, সবাইকে ওরাও দিব, সবাইকে দেওয়ার পরে আমরা ওনাকে চেষ্টা করবো আপনাদের সাথে একটু প্রেস কথা বলতে।
এবার মাই টিভি বিশেষ। সাম্প্রতিক সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ উঠেছে রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহল থেকে। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় একের পর এক ঘটছে ছিনতাই, চলন্ত বাস বা বাসাবাড়িতে ডাকাতি, হত্যা সহ ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা, যা জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করছে। সব মিলিয়ে আতঙ্ক ভর করেছে নগরবাসীর মনে। সন্ধ্যা হতে না হতেই ফাঁকা হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ এলাকাসহ নগরীর জনাকীর্ণ অলিগলিও। মমিন হোসেন ও হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ উপর বিশেষ রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর সাময়িক সময়ের জন্য পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী কার্যত অকার্যকর হয়ে পড়লে সুযোগ নেয় অপরাধ চক্র। চরম অবনতি ঘটে দেশের আইনশৃঙ্খলার। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় একের পর এক ঘটতে থাকে দিন দুপুরে ছিনতাই, চলন্ত বাস ও বাসাবাড়িতে ডাকাতি, গুলি করে বা কুপিয়ে মানুষ হত্যাসহ ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনা। সাম্প্রতিক দিনগুলোতে ছিনতাই রাহাজানি কমলেও আতঙ্ক কাটছে না নগরবাসীর। রাত গভীর হতে না হতেই ফাঁকা হয়ে যাচ্ছে নগরীর বহু জনকীর্ণ স্থান ও অলিগলিও। কেন এমন আতঙ্ক? মানুষের মধ্যে একটা ভয় বা ভীতি তৈরি হওয়ার কারণে আমরা এখন নিরাপত্তাহীনতার যে বিষয়টা আছে এবং একটা ভীতিও তৈরি হয়েছে, যে কারণে আমরা সন্ধ্যার পরে রাস্তায় বেরোতে সেই ভয়টা আমরা পাই। হুট করে দেখা গেছে গলির ভিতরতে এসেই ছুরি চাপাটি ঠেকায় মনে করেন যে যা পাচ্ছে নিয়ে যেতেছে বা গাড়ি নিয়ে যেতেছে। কে সরকারে থাকলো কে না থাকলো সেটা বিষয় না, বিষয়টা হলো যে দেশের মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে, নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। আর এমন প্রেক্ষাপটকে কিভাবে দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন ডিসঅর্ডার বিভাগের চেয়ারম্যান শারমিন আহমেদ? বিশৃঙ্খলাকারী শ্রেণীটা সেটা সম্পূর্ণভাবে অশিক্ষিত, মাদকাসক্ত, তারা মানে অসামাজিক কার্যকলাপের মাধ্যমেই হচ্ছে সমাজে তাদের ক্ষমতার প্রদর্শন করতেই তারা অভ্যস্ত। সুতরাং অপরাধ প্রবণতা যে এতটা বেড়েছে কিংবা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে এতটা অবনতি হয়েছে তার তো একটা বড় কারণ আছে, শক্তিশালী কারণ আছে। পুলিশ বাহিনী বা সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্ব দূর হতে সময় লাগবে, এটাও যেমন ঠিক, তেমনি এটাও ঠিক যে পুলিশ বাহিনীর চেয়ে অনেক বেশি ক্ষুরোধার মস্তিষ্কের অপরাধীরা এখানে ঘুরে বেড়াচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনসের ডিসি মোহাম্মদ তালেবুর রহমান জানান, দিন দুপুরে ছিনতাই ও বাসাবাড়িতে ডাকাতি, গুলি বা কুপিয়ে মানুষ হত্যাসহ ধর্ষণ মতো ন্যাক্কারজনক ঘটনা নিয়ন্ত্রণে খুব আন্তরিকতার সাথে কাজ করছে পুলিশ। সেই পরিস্থিতি কাটিয়ে আমরা এখন জনগণের পাশে থেকে জনগণকে সেবা করার জন্য নিয়মিত কাজ করে আছি। এক্ষেত্রে আমাদের যে সর্বোচ্চ যে প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। বর্তমানে পুলিশের জনবল এবং যে লজিস্টিক্স রয়েছে সেই দুটোর একদম সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে আমরা নগরবাসীকে পুলিশি সেবা দিয়ে যাচ্ছি। সরকারের পক্ষ থেকেও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কিছুটা দুর্বলতার কথা স্বীকার করলেও বলা হচ্ছে পরিস্থিতির উন্নতি হচ্ছে, পুলিশ ফিরছে তার স্বাভাবিক কাজে। কোনো নগদ অর্থ বা মূল্যবান সামগ্রী যেমন স্বর্ণালঙ্কার এগুলো নিয়ে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা, সবসময় চোখ কান খোলা রাখা, এই বিষয়গুলো আমরা সবাইকে বলছি। আর যে কোনো সময় আমাদের পুলিশি সহায়তা চাওয়ার জন্য 999 নিয়ে যে কেউ ফোন করলে আমরা দ্রুততম সময়ের মধ্যে সাড়া দেব। তবে আলোচনা কিংবা সমালোচনা যাই হোক না কেন, পুলিশ যদি রক্ষকের ভূমিকা ঠিকভাবে পালন করে এবং নাগরিকরা যদি সত্যিকারেই সচেতন হয়ে ওঠে, তাহলে এসব অপকর্ম থেকে বেরিয়ে আসা সম্ভব এবং সমাজকে একটি সুখী সমৃদ্ধি হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন সচেতন মহল। শাহবাগ থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। ঈদযাত্রায় সড়কে ডাকাতি, ছিনতাই এবং দুর্ঘটনা রোধে জরুরি পদক্ষেপের দাবিতে আলোচনা সভা করেছে যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটের ক্র্যাব মিলনায়তনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে 7টি সুপারিশমালা উত্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাকারিয়া, বিআরটিএ এর ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম সহ আরও অনেকে। সভায় আগামী ঈদযাত্রায় যেন বাড়তি ভাড়া আদায় না করা হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। ময়মনসিংহ নগরীর নতুন বাজার মোড়ে বহুতল গার্ডেন সিটি ভবনে অভিযান চালিয়ে আরাকান আরশার 4 জন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। এর মধ্যে 2 জন পুরুষ ও 2 জন নারী সহ 2টি শিশু রয়েছে। সোমবার রাত 10 তলার এ ব্লক আটক
তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ভবনের অন্য বাসিন্দারা। এর আগে রাত 1:45টার দিকে নগরীর নতুন বাজার মোড় এলাকার গার্ডেন সিটি ভবনের সামনে অবস্থান নেয় র্যাব। অভিযানিক দলটির বেশিরভাগ সদস্য ভবনের ভেতরে ঢুকে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে কি জব্দ করা হয়েছে তা এখনও জানা যায়নি।